অনেকদিন পরে তোমাদের সাথে আবার ক্লাসে বসলাম। দেখা হচ্ছে না, শুধু শোনা যাচ্ছে। Yes. আশা করি তোমরা সবাই ভালো আছো নাকি? অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আসলে লেকচার দিতে বসলাম। এই জন্য গতকাল আমাদের এক কলিগ, আমার 1 বছরের সিনিয়র, ডক্টর মশিউর রহমান, ভূগোল বিভাগের, উনি হঠাৎ করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, বলতেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসলাম। কারণ আমার এক কলিগ, আমার 1 বছরের সিনিয়র ছিল, উনি গতকাল হার্ট অ্যাটাক করে মারা গেছেন 12টা 45 মিনিটে। হঠাৎ করে লম্বা করে লোকটা ছিল, হয়তো ফেসবুকে দেখতে পেয়েছো তোমরা। তো ওনার আত্মার জি স্যার। মাগফিরাত কামনা করে শান্তির জন্য দোয়া করবা সবাই, এই আশা করি। তো আমরা অনেকদিন পর আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে পেরে আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া। দোয়া করবা যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি। আজকে আমাদের সিকিউ ম্যাথ ক্লাসের 2 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বার লেকচার শুরু হচ্ছে। তো এর মধ্যে তোমাদের কিছু পরীক্ষা হয়েছে। পরীক্ষা তো আশা রাখি সবাই ভালো করেছো নাকি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ জি তোমরা স্যার। আমার? আচ্ছা, মাঝে মধ্যে একটু কথা বলবা, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, আজকে সৃজনশীল সমস্যা 5, নিম্নোক্ত লেনদেনগুলো জনাব রতনের বই থেকে 2018 সালের ডিসেম্বর মাসে সংগৃহীত হয়েছে। ডিসেম্বরের 1 জনাব রতন নগদ 25,000 টাকা এবং 5,000 টাকা মূল্যের আসবাবপত্র বিনিয়োগ করেন। অর্থাৎ উনি নগদ টাকা এনেছে আর 50,000 টাকা মূল্যের আসবাবপত্র কারবারে বিনিয়োগ করেছে, মানে নিয়ে আসছে। এই দুইটাই নগদের সেবা প্রদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আর বাকিতে সেবা প্রদান মানে সেবা দিয়ে কিছু টাকা পেয়েছে, আবার কিছু টাকা পায় নাই। অফিস সাপ্লাইজ ক্রয় নগদে 3,000, বাকিতে 2,500 টাকা। 20 তারিখ বলা হচ্ছে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম গ্রহণ 5,000 টাকা, মানে সেবা এখনো দেয় নাই, ভবিষ্যতে দিবে, এজন্য টাকাটা নিয়ে নিয়েছে তারা 5,000 টাকা। প্রদেয় হিসাব পরিশোধ। প্রদেয় হিসাব মানে হলো যেটা পাওনাদার, কোনো কারণে আমরা যাদের কাছে দায়ী ছিলাম তাদেরকে পরিশোধ করা হয়েছে 1,500 টাকা। প্রাপ্য হিসাব থেকে নগদ আদায়, দ্যাট ইজ দেনাদার থেকে নগদ আদায় হয়েছে 2,500 টাকা। আর বেতন প্রদান 2,000 টাকা। করণীয়ের মধ্যে আছে ডিসেম্বর মাসের মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করা। তার মানে এই মাসে মোট সেবা আয়, তার মানে নগদ এবং বাকি দুইটা মিলেই কিন্তু মোট হবে, মানে আমরা যত টাকা আয় করেছি এটাই হলো আমাদের সেবা আয়। তো এখানে একটা কথা আগেই বলে রাখি, 20 তারিখে যেমন সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম গ্রহণ, এটা কিন্তু এই মাসে গ্রহণ হয়েছে। যদি এই কাজটা আমরা করে না দেই তাহলে এই টাকাটা কিন্তু আয় হিসাবে আসবে না, কারণ এটা হয়ে আছে আমাদের দায়। এই জন্য এটা একটু আগেই বলে রাখলাম। খতে বলছে ডিসেম্বর 1 হইতে 20 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই, মানে কোনো ব্যাখ্যা দিতে হবে না। উপরোক্ত লেনদেন হইতে নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব তৈরি করা, দুইটা খতিয়ান তৈরি করতে বলছে। একটা হলো নগদান হিসাব আর একটা হলো প্রাপ্য হিসাব। খতিয়ান তোমরা এর মধ্যে পারো আশা রাখি। সমাধানগুলো একটু দেখে নাও। যেমন আমাদের সেবা আয় নির্ণয় করতে বলেছে, তারিখ বিবরণ টাকা আর উপরে জনাব রতনের মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়, এটা টাইটেল দিয়েছে। 2018 ডিসেম্বরের 5 তারিখ, একই তারিখে দুইটা ছিল, একটা নগদ একটা হলো ধারে, দুইটাই সেবা আয়, তাহলে মোট 17,500। আর যেটা তোমাদেরকে বললাম, ওই যে যেটা সেবা দিবে বলে টাকা নিয়েছে সেটা কিন্তু এখনো সেবা দেয় নাই বলে সেটা এই মাসের আর সেবা আয়ের মধ্যে গণ্য হবে না। খ নাম্বার জাবেদা। জাবেদাগুলো 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যে লেনদেনগুলো আছে সেগুলোর জাবেদা চেয়েছে তারা। দেখো একটু, জনাব রতনের জাবেদা দাখিলা লেখা হয়েছে, তারিখ, হিসাবের নাম, সূত্র অবলিক খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এটা আগেই জানা তোমাদের। 2018 ডিসেম্বর 1 নগদ টাকা আসলো, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র নিয়ে আসলো, আসবাবপত্র হিসাব ডেবিট, আর দুইটাই মালিক সরবরাহ করেছে বিদায় মূলধন হিসাব হবে ক্রেডিট 75,000 টাকা। তারপরে ডিসেম্বরের 5 তারিখ নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ওই যে যেটা 5 তারিখের নগদের সেবা এবং ধারের সেবা বাকিতে, এই জন্য তো দুটোটাই ডেবিট, একটা হলো নগদ টাকা সম্পদ আর একটা হলো প্রাপ্য হিসাব, এটাও সম্পদ ডেবিট। মোট সেবা আয় এটা হলো ক্রেডিট 17,500।
9 তারিখ অফিস সাপ্লাইজ কিনেছে, এই জন্য অফিস সাপ্লাইজ এটা একটা সম্পত্তি হিসাবে দেখানো হচ্ছে এখন। ডেবিট 5,500, নগদান হিসাব ক্রেডিট 3,000, আর প্রদেয় হিসাব যেটা ধারে কিনেছে 2,500 টাকা। ডিসেম্বরের 20 তারিখ নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয়, অর্থাৎ অনুপার্জিত মানে কি একটা অগ্রিমও আমরা বলতে পারি এটাকে, অর্থাৎ যেটা এখনো আয় করে নাই, টাকা নিয়ে নিছে, এই জন্য নগদ টাকা আসলো, নগদান হিসাব ডেবিট, আর অনুপার্জিত সেবা আয় হিসাব হলো ক্রেডিট। তুমি যদি অনুপার্জিত শব্দ না লিখো তাহলে কিন্তু অগ্রিম সেবা আয় এটা লিখলেও হবে। গতে বলা হচ্ছে দুইটা খতিয়ান, একটা হলো নগদান হিসাব, চলমান যে বা তোমাকে এটাকে আধুনিক ছকে করা হয়েছে, দেখো তারিখ হিসাবের নাম, সূত্র বা জাবেদা পৃষ্ঠা। খতিয়ানে কখনো খতিয়ান পৃষ্ঠা হবে না, জাবেদা পৃষ্ঠা হবে। ডেবিট ক্রেডিট আর ব্যালেন্স বা জের লেখা হয়েছে, যে কোনো একটা লিখবা তোমরা পরীক্ষার খাতা, হয় ব্যালেন্স লিখবা না হয় জের লিখবা, আর টাকা তো এটা আছে, আর ডেবিট এবং ক্রেডিট। 1 তারিখে যেমন মূলধন দিয়েছিল সে নগদে, এজন্য মূলধন হিসাব লিখে ডেবিট ঘরে 25,000, ডেবিট ব্যালেন্সের ঘরে 25,000। আবার ডিসেম্বরের 5 তারিখ সেবা যেটা নগদে দিয়েছে, এই জন্য সেবা আয় 14,000, তাহলে ব্যালেন্স বেড়ে 39,000 হয়ে গেল। আবার ডিসেম্বরের 9 তারিখ তোমার সাপ্লাইজ ক্রয় করেছে, তাহলে সাপ্লাইজ ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেল, এই জন্য ক্রেডিট ঘরে 3,000, তাহলে এই মুহূর্তে দেখো ব্যালেন্স মাইনাস হয়ে 36,000 হয়ে গেল। এরপরে হলো ডিসেম্বরের 20 তারিখ টাকা আসতেছে, অনুপার্জিত সেবায় শিরোনামে 5,000 টাকা ডেবিট ঘরে, তাহলে 36,000 পূর্বের ব্যালেন্সের সাথে 5,000 যোগ করে 41,000 করা হয়েছে এই ট্রানজেকশনের পরে। 25 তারিখ প্রদেয় হিসাব, টাকা চলে যাচ্ছে, আমরা পরিশোধ করলাম 1,500 টাকা ক্রেডিট, এখন মাইনাস হয়ে গেল 39,500, ব্যালেন্স হয়ে আছে। 28 তারিখ প্রাপ্য হিসাব থেকে আমরা টাকা পেয়েছি 2,500 টাকা, এটা যোগ হবে 39,500 সাথে, এই জন্য 42,000। ডিসেম্বরের 31 তারিখ বেতন পরিশোধ করতেছি, তাহলে বেতন হিসাব লিখে টাকাটা ক্রেডিট ঘরে আর ব্যালেন্সের ঘরে কমে যাবে 2,000 টাকা মাইনাস, এই জন্য 40,000 টাকা। তার মানে আমরা বলতে পারি এই মুহূর্তে আমাদের নগদের ব্যালেন্স হলো 40,000 টাকা। এরপরে আছে প্রাপ্য হিসাব, আরেকটা খতিয়ান তারা জানতে চেয়েছে। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে 5 তারিখের ধারে সেবা দেওয়ার কারণে, এজন্য সেবা আয় লিখে প্রাপ্য হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স হয়, সেবা প্রদান করলে বাকিতে বা মাল বিক্রি করলে, তাহলে ডেবিট ঘরে লেখা হলো 3,500, ব্যালেন্সের ডেবিট ঘরে 3,500। আর ডিসেম্বরের 28 তারিখ আমরা কিছু টাকা পেয়েছি তাদের কাছ থেকে, কত 2,500 টাকা, এজন্য নগদান হিসাব লিখে প্রাপ্য হিসাবের ক্রেডিট ঘরে 2,500, তাহলে এই মুহূর্তে প্রাপ্য হিসাবের ক্রেডিট ব্যালেন্স আছে আমাদের 1,000, অর্থাৎ আমরা এখনো 1,000 টাকা তাদের কাছে পাওনা আছি, 1,000 টাকা ব্যালেন্স শো করতেছে এবং ডেবিট ব্যালেন্স। যদি এই ব্যালেন্সগুলো দিয়ে রেওয়ামিল তৈরি করতে বলে তোমাকে, তাহলে নগদেরও ডেবিট ব্যালেন্স শো করলো 40,000, রেওয়ামিলের ডেবিট ঘরে বসাইতে হবে 40,000, আর প্রাপ্য হিসাবে ডেবিট ব্যালেন্স 1,000, তাহলে রেওয়ামিলের ডেবিট ঘরে বসাইতে হবে 1,000 টাকা। 6 নাম্বার, তোমরা কি শুনতে পাচ্ছ সবকিছু? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে সমস্যা 6, জনাব রাজু আইন শাস্ত্রে স্নাতক পাশের পর নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা মূল্যের অফিস সরঞ্জাম নিয়ে 1 জানুয়ারি 2018 তারিখে আইন পেশা আরম্ভ করেন, এটাও সেবামূলক প্রতিষ্ঠান। উনি আইনে পড়াশোনা করে 1 তারিখ 2018 সালে নগদ টাকা এবং কিছু অফিস সরঞ্জাম নিয়ে তার এই ব্যবসাটা বা পেশাটা আরম্ভ করলেন। প্রথম মাসে তার সম্পাদিত লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। জানুয়ারির 5 নগদে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 8,000, চেম্বারের ভাড়া পরিশোধ করা হলো 10,000, ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো 4,000 টাকা, মক্কেলকে সেবা প্রদান বাবদ নগদ প্রাপ্তি, তার মানে সেবা দিয়ে টাকাটা পেয়ে গেছি, দ্যাট ইজ সেবাটা আমরা নগদে দিচ্ছি। এরপরে মক্কেলকে সেবা প্রদানের উদ্দেশ্যে অগ্রিম গ্রহণ, ওই যে আবার সেবা দিব ভবিষ্যতে কিন্তু টাকাটা এখনই নিয়ে নিলাম, যেটা অনুপার্জিত, অথবা বলতে পারি অগ্রিম। এরপরে ধারে আইনি সেবা প্রদান করা হলো, ধারে আইনি সেবা প্রদান করা মানে হলো যে 15 তারিখের যে কেস, ঠিক একই কেস, শুধু ভাষাগতভাবে একটু চেঞ্জ করা হয়েছে, একই জিনিস। যেমন মক্কেলকে সেবা প্রদান বাবদ না সরি, না এটা না, এটার সাথে এটা মিল নাই, সরি, এটা ধারে সেবা প্রদান করা হলো। 30 তারিখ জানুয়ারির 20 তারিখে গৃহীত অগ্রিমের বিপরীতে 5,000 টাকার সেবা প্রদান করা হলো। জানুয়ারির 20 তারিখে আমরা 7,000 টাকা নিয়েছিলাম সেবা দিব বলে, এখন তার 5,000 টাকার সেবা আমরা দিয়ে ফেললাম, তার মানে
30 তারিখে আমরা আর টাকা পাবো না, শুধু কাজটা করে ওই 5,000 টাকা আমাদের আয়ের খাতে অন্তর্ভুক্ত করে নিব, কারণ এটা 7,000 টাকা দায় ছিল, সেখান থেকে এখন 5,000 টাকা আমাদের আয় হয়ে যাবে। 31 তারিখ উপযোগ খরচ পরিশোধ করা হলো। উপযোগ যেমন ইউটিলিটিজ ইংলিশ শব্দ বলা হয়। উপযোগ মানে কি? যেমন মনে করো বিদ্যুৎ, পানি, পেপার, এই জাতীয় জিনিসগুলাকে আমরা অনেক সময় উপযোগ খরচ বলি এক কথায়। করণীয় কতে বলা হচ্ছে জানুয়ারি মাসের মোট সেবা আয় নির্ণয় করো। আবারও একই কথা বলছে, মোট সেবা আয় নির্ণয়। এরপরে বলা হচ্ছে, তবে এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন আগের অঙ্কটাতে শুধুমাত্র যেটা সেবা নগদে এবং ধারে দিয়েছিলাম সেটাই আসছে, এখানে নগদে ধারের সাথে আরেকটা আসবে, যেটা অগ্রিমের সেবা আমরা দিয়েছি 30 তারিখে, সেই টাকাটাও আয় হিসাবে আসবে। এরপরে বলা হচ্ছে খতে জানুয়ারির 1, 15, 20, 22 এবং 30 তারিখের লেনদেনগুলো জাবেদা। এখানে একবারে স্পেসিফিক তারিখ বলে দিয়েছে যে এই লেনদেনগুলি জাবেদা দিতে হবে। এরপরে বলা হচ্ছে চলমান যে ছকে নগদান হিসাব এবং সেবা আয় হিসাব তৈরি করো। আবারও খতিয়ান। এবার দেখো, কতে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়। 15 তারিখের নগদে সেবা প্রদান 20,000 টাকা, এটাও আসবে। আবার 22 তারিখে ধারে সেবা প্রদান করেছি 10,000, এটা আসলো। আবার 30 তারিখে যেটা 20 তারিখে গৃহীত টাকার সেবা দিয়েছিলাম 5,000 টাকা, সেটাও কিন্তু চলে আসলো। কিরকম? যেমন আমি একটা বাস্তব উদাহরণ বলি। মনে করো তুমি আগামী এই মাসেরই আজকে হলো তোমার 6 তারিখ, তাহলে তুমি 10 তারিখে কারো কাজ করে দিবে বলে আজকেই টাকা নিলা 5,000 টাকা, যে ভাই আমি 10 তারিখে আপনার কাজটা করে দিব। তো 10 তারিখে তুমি সম্পূর্ণ কাজ করলা না, 5,000 টাকা নেওয়ার মধ্যে 4,000 টাকার কাজ করলা, বললা যে আজকে আর সময় হবে না, বাকি আরো 1,000 টাকার কাজ বাকি আছে, টাকাটা তো আমি পেয়ে গেছি, কিন্তু কাজটা আবার পরে কোনো সময় করে দিব। তাহলে তোমার 10 তারিখে আয় হবে 4,000 টাকা, তবে টাকাটা নগদে পাবা না। কেন পাবে না? টাকা তো তুমি অলরেডি নিয়ে নিছো আগেই, সেটা তোমার তখন দায় ছিল। কখন দায়? যখন নিয়েছিলা তখন ছিল দায়। এখন কাজটা করে দিলে দায়টা কমে আয় হয়ে যাবে। তাহলে তোমার আয় হয়ে গেল কত টাকা? 5,000 টাকা 30 তারিখে, আর টাকাটা পেয়েছিলা 20 তারিখে, এই জন্য এই 5,000 টাকাও আসলো। তাহলে আগের সমস্যার সাথে এই সমস্যাটার বাড়তি রূপ হলো, আগে অগ্রিমটা একেবারেই আমরা আয় হিসাবে গণ্য করতে পারি নাই সেই ধরনের ইয়ে থাকার কারণে, আর এখন হলো আমরা অগ্রিম আয়ের কিছু টাকা আয় হিসাবে গণ্য করতে পেরেছি, এই জন্য এটা একটু ওইভাবে দেখানো হয়েছে। এই দুইটার মধ্যে ব্যবধান। জাবেদা আগের নিয়মেই আছে। জানুয়ারির 1 তারিখ নগদান হিসাব ডেবিট 50,000, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 20,000, আর মূলধন মালিক যা দিবে সবই হবে মূলধন ক্রেডিট 70,000। জানুয়ারির 15 তারিখ নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট 20,000। জানুয়ারির 20 তারিখ নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট 7,000, ওই যে যেটা অগ্রিম নিয়েছে। 22 তারিখ ধারে সেবা দিয়েছিল, এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট। তোমরা যদি মনে করো স্যার প্রাপ্য হিসাব লিখবো না দেনাদার লিখবো, তাও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 10,000, সেবা হিসাব ক্রেডিট 10,000। আর 30 তারিখে, সেটা 20 তারিখের ঘটনা থেকে আসলো কিভাবে দেখো, 20 তারিখে যখন আমি টাকাটা নিয়েছিলাম তখন আমি ক্রেডিট করেছি অনুপার্জিত সেবায়, এক কথায় বলতে পারি অগ্রিম সেবায়। তাহলে এইটা, এই লাইনটা আমার দায়, বা এই খাত হিসাব খাতটা আমার দায়। এখন কি হলো, সেবা দেওয়ার কারণে এই দায়টা কমে গেছে। তাহলে দায়টা কমে গিয়ে এটা এখন আয়ে রূপান্তরিত হয়ে যাবে। তো দায় কমে গেলে জাবেদার নিয়মটা কি? সেই দায়টা হবে ডেবিট। তাহলে অনুপার্জিত সেবা আয় হিসাব হলো ডেবিট, আর দায় কমে গেল, আর সেবা আয় হিসাব হলো ক্রেডিট, কারণ এটা আমার আয় হয়ে গেছে। এরপরে গতে নগদান হিসাব আগের মতোই সেই খতিয়ান একই রকম, যেমন মূলধন 50,000 টাকা ডেবিট, ব্যালেন্সের ডেবিট ঘরে। অফিস সরঞ্জাম কিনেছে, তাহলে টাকা চলে গেল ক্রেডিট, এজন্য ব্যালেন্সের ঘরে 42,000 টাকা হলো এখন বিয়োগ হয়ে। জানুয়ারি 10 তারিখ ভাড়া, এটাও চলে যাচ্ছে টাকা ক্রেডিট, তাহলে আবার ব্যালেন্সের উপরে মাইনাস 10,000 বাদ 32,000 টাকা শো হলো। জানুয়ারির 15 তারিখ সেবা আয় হিসাব 20,000 টাকা, এটা আমাদের আয় হচ্ছে, টাকা আসতেছে, এই জন্য ডেবিট ঘরে, যার কারণে আগের ব্যালেন্সও ডেবিট আছে 32,000, আরও এখন নতুন ডেবিট হলো 20,000, তাহলে টোটাল ডেবিট ব্যালেন্স হয়ে গেল 52,000 টাকা। 20 তারিখ অনুপার্জিত সেবা আয়, টাকা আসতেছে, নগদ টাকা আসতেছে, তাহলে এই জন্য ডেবিট ঘরে 7,000, আর 52,000 সাথে আবার 7,000 যোগ হয়ে ব্যালেন্স আরো বৃদ্ধি পেল 59,000। জানুয়ারির 31 তারিখ উপযোগ খরচ হিসাব,
তাহলে ক্রেডিট টাকাটা চলে যাচ্ছে 1500, এজন্য ব্যালেন্সের ওখানে মাইনাস হয়ে যাবে। 59,000 থেকে 1500 মাইনাস হয়ে এখন হবে 57,500। তাহলে এই মুহূর্তে আমরা বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের নগদ ব্যালেন্স বা হাতে আছে 57,500 টাকা। এরপরে সেবা আয় হিসাব, এটা একটা আরেকটা খতিয়ান চলমান যে ছকে। এখানে একই নিয়মে ঘরগুলি তারিখ হিসাবের নাম এগুলো আগেরই জানা আছে তোমাদের। 2018 জানুয়ারির 15 তারিখ আমরা সেবা আয় হিসাব করতেছি। তাহলে নগদে আয় করেছিলাম 15 তারিখ, এজন্য নগদান হিসাব লিখে, কারণ আয় সবসময় আবার ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করে, এজন্য ক্রেডিট ঘরে 20,000, আবার ক্রেডিট ব্যালেন্সের ঘরেও 20,000। আবার 22 তারিখে আমরা ধারের সেবা দিয়েছিলাম, তাহলে সেটাও আমাদের আয় হয়েছে, তবে এখনো টাকাটা পাই নাই, যার কারণে আয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হচ্ছে, দ্যাট ইজ ক্রেডিট। আর ওইদিকে আমাদের প্রাপ্য হিসাব নামক সম্পদ বেড়ে গেছে, এজন্য লিখতে হচ্ছে এখন প্রাপ্য হিসাব 10,000 টাকা ক্রেডিট। সুতরাং ব্যালেন্স হয়ে গেল, দ্যাট ইজ সেবা আয়ের ক্রেডিট ব্যালেন্স এই মুহূর্তে 30,000। 30 তারিখ আমাদের যেটা অনুপার্জিত সেবা আয় ছিল, সেখান থেকে 5,000 টাকা আয় হচ্ছে, এজন্য অনুপার্জিত সেবা আয় লিখে আবারও ক্রেডিট করে 5,000। তার মানে টোটাল সেবা আয় 35,000 টাকাই আমাদের ব্যালেন্স শো করলো। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের কতেও পেয়েছি, তবে কতে আমরা খতিয়ান করে বের করতে পারি নাই, সেখানে আমরা এমনি যোগ বিয়োগ করে বের করে দিয়েছি যে আমাদের এই মাসের সেবা আয় কত। আর যখন খতিয়ান করলাম তখন আমাদের আরেকটা ফরম্যাটে একই পরিমাণ টাকায় আসলো। দেখো তোমরা সেখানেও আমাদের 35,000 টাকাই আছে কতে, সুতরাং এখানেও 35,000 টাকাই আছে। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি একটা কথা বলে দিই, যদি কেউ মোট সেবা আয় নির্ণয়, দ্যাট ইজ ক এর কথা বলতেছি, সেখানেও যদি এরকম একটা খতিয়ান করে তুমি বের করে দাও, তাও তুমি মার্কস পাবে। কিন্তু সমস্যা হলো এতগুলো কলাম তুমি কেন করবা, এত কিছু ঠিক করার তো কোনো দরকার নাই আসলে। এই জন্য আমরা ওই সহজ ফরম্যাটে যাই, যদি আমাদের খতিয়ানের কথা না বলে। কিন্তু কেউ যদি মনে করো না আমি খতিয়ানের মাধ্যমেই সেবা আয়টা নির্ণয় করব, তাও অ্যাপ্রোপ্রিয়েট, রাইট, কিন্তু তোমার সময় যাবে অনেক বেশি এবং ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। থ্যাংক ইউ। 7 নাম্বার, জনাব গালিব 2017 সালের 1 মার্চ তারিখে নগদ 50,000 টাকা, ব্যাংকে জমা 40,000 টাকা ও 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। এটা দেখা যাচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তাহলে দেখো এবার মার্চের 2 তারিখ 10% কারবারি বাট্টায় নগদে পণ্য ক্রয়, এখানে এটা কারবারি বাট্টা, দ্যাট ইজ পণ্যের দাম যখন তুমি জাবেদায় লিখতে যাবা বা হিসাবের খাতায় লিখতে যাবা, তখন 10% বাট্টা বাদ দিতে হবে, দ্যাট ইজ 5,000 টাকা বাদ, তাহলে হবে 45,000 টাকা। 5 তারিখ মালিকের ব্যক্তিগত তহবিল হইতে অফিসের জন্য একটি এসি ক্রয়, তহবিলটা হলো মালিকের ব্যক্তিগত। তাহলে মালিক যদি ব্যক্তিগত তহবিল দিয়ে কোনো কিছু ক্রয় করে, একদিকে হলো যা কিনলো সেটা সম্পদ হলে সম্পদ নামে ডেবিট হবে, অফিস সরঞ্জাম হবে। আরেক দিকে মালিক দিয়েছে বিদায় এটা কিন্তু নগদান ক্রেডিট হবে না, মালিক দিলে এটা মূলধন হিসাবে ক্রেডিট হবে। মালিক যা দিবে তার নিজস্ব তহবিল থেকে, যখনই দিবে তখনই নাম হয়ে যাবে মূলধন। আয়কর বাবদ চেক প্রদান, আয়কর বাবদ চেক প্রদান, আয়কর কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই আয়করটাকে উত্তোলন শিরোনামে নিয়ে যাব, অর্থাৎ যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য তো কিনেছিলাম বিক্রয় করার জন্য, কিন্তু কিছু পণ্য আমরা বিনামূল্যে দিয়ে দিলাম বিজ্ঞাপনের উদ্দেশ্যে, প্রচারের উদ্দেশ্যে, তাহলে এটা আমাদের প্রতিষ্ঠানের খরচ, তবে সেই খরচটার নাম কি হবে, বিজ্ঞাপন খরচ। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করে চেক পেয়েছি। মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেন, মালিক বিক্রয় মূল্যে পণ্য তুলে নিয়েছে। এমনি সাধারণত পণ্য উত্তোলন বললে আমরা ক্রয় মূল্যেই ধরে থাকি, কিন্তু এখন মালিক বিক্রয় মূল্যে তুলে নিয়েছে, দ্যাট ইজ মালিকটা খুব ভালো, অর্থাৎ সে বলতে চায় আমিও দোকান থেকে কিনেই খাবো, আপনারা যে দামে বিক্রি করেন সেই দামে, যাতে প্রফিটটা ঠিক মতো দেখানো হয়, এই জন্যই হয়তো বা এই সিদ্ধান্ত সে নিয়েছে। কতে বলা হচ্ছে মালিকের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তো মালিকের উত্তোলন আমি এখানে দেখতেছি দুইটা আইটেমই আছে, একটা হলো আয়কর 10 তারিখ, আর একটা হলো 25 তারিখের বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এই দুইটাই আছে, তাহলে দুইটার যোগফলই হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে মার্চের 1, 2, 10, 20 এবং 25 তারিখের লেনদেনগুলো জাবেদা ব্যাখ্যার প্রয়োজন নাই। তাহলে 1 তারিখ তো 3টা ঘটনা আছে,
এই তিনটা ঘটনার কিন্তু এক জায়গায় মিল আছে, যেমন নগদ 50,000 আর ঋণের 1 লাখ, এই দুইটা যোগ করে একত্রে ব্যবসায় টাকা আসবে কত? 1,50,000 টাকা। তাহলে এটাকে করতে হবে ডেবিট 1,50,000, আর ব্যাংক হিসাব এটা আলাদাভাবে ডেবিট হবে তোমার 40,000, আর মূলধন হিসাব নামে ক্রেডিট হবে মালিকের টাকাগুলি, দ্যাট ইজ 50 আর 40 90,000, আর ঋণ হিসাব নামে ক্রেডিট করতে হবে 1,00,000 টাকা। তাহলে একটু দেখে নাও এই জাবেদাটা বিশেষ করে। আগে মোট উত্তোলনটা দেখো, আয়কর প্রদান আর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এটাই হলো যেটা বলছিলাম। এবার জাবেদাটা দেখো, নগদান হিসাব ডেবিট 50,000 নগদ নিজস্ব টাকা, আর ঋণের 1,00,000 টাকা, দুইটা যোগ করে নগদান হিসাব ডেবিট করলে 1,50,000 টাকা। আর ব্যাংকের টাকাটা ব্যাংক হিসাব ডেবিট, পরবর্তীতে ঋণ হিসাবকে ক্রেডিট করলো 1 লাখ, ঋণের টাকাটা আলাদাভাবে দায়ী আমরা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান দায়বদ্ধ, আর মূলধন মালিক যেটা দিয়েছে 50 আর 40 90,000 টাকা। 2 তারিখেরটা ছিল 10% কারবারি বাট্টায় নগদে পণ্য ক্রয়, 10% আগেই বাদ দিয়ে নিতে হবে। তাহলে 50,000 এর 10% 5,000 বাদ দিলে দেখো 45,000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে মার্চের 10 তারিখ কি ছিল দেখো, আয়কর ব্যক্তিগত খরচ বিদায়, এন্ট্রি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে 20 তারিখ আমরা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলাম। বর্তমান যুগে ব্যবসা জগতে চেক পাওয়া মানেই কিন্তু ব্যাংক, অর্থাৎ চেককে সরাসরি ব্যাংকে জমা দিতে হয়, যেগুলাকে আমরা অতীতে অনেক সময় ক্রস চেক বলতাম। ক্রস চেক হলে কোনোভাবেই নগদে রাখা যাবে না। তো বর্তমানে এনসিটিবির আমাদের যে ধারণা দিয়েছিল এই পাঠ্যপুস্তক রচনা করার সময়, যে সেখানে বলা আছে যে ব্যবসা জগতে কোনো চেক নগদে রাখা যাবে না। চেক মানি হলো আপনাকে ব্যাংকে পোস্ট করতে হবে, ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেউ যদি কোনো কারণে নগদান হিসাবকে ডেবিট করে দাও, এমন একটা জরিমানা আমরা করব না, তবে তুমি নিয়মের কিছুটা বরখেলাপ করলা, নিয়ম ভঙ্গ করলা, এনসিটিভির যে নিয়ম দিয়েছে সেটা তুমি ভেঙে ফেললা, কিন্তু তুমিও রাইট এমনে হিসাব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে। কারণ হিসাব বিজ্ঞান তো শুধুমাত্র হিসাব বিজ্ঞানের আইন দ্বারা চলে না। হিসাব বিজ্ঞান চলে হিসাব বিজ্ঞানের আইন, রাষ্ট্রীয় আইন, আয়কর আইন, কোম্পানি আইন, এইভাবে যত ধরনের আইন কানুন আছে সব আইনগুলা কিন্তু হিসাব বিজ্ঞানের উপরে প্রয়োগ করা হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞান ওইগুলিকেও অ্যাবজর্ব করে নেয়, যেটা যে দেশের জন্য প্রযোজ্য। যেমন বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইনগুলো থাকে, আমরা কিন্তু সেগুলোর ঊর্ধ্বে না, আমরা কিন্তু এগুলা মেনেই কাজ করতে হবে, কথাবার্তা বলতে হবে, আমরা এর বাইরে যেতে পারবো না। আবার হিসাব বিজ্ঞানের যে আইনগুলো আছে সেগুলো আমাদেরকে মানতে হবে। এরপরে 25 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওই যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে নিয়েছে, উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি এখানে বিক্রয় মূল্য উল্লেখ না থাকতো তাহলে আমরা লিখতাম উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এরপরে খতিয়ানগুলা দেখো, প্রথমে মূলধন হিসাব বলতে চাচ্ছে তারা। তাহলে মূলধনের জন্য মালিক 1 তারিখে 2টা টাকা নিজে দিয়েছিল, একটা নগদ 50,000 আর একটা ব্যাংকের মাধ্যমে 40,000। তাহলে এই 50,000 ব্যালেন্সের ঘরেও আমরা 50,000 লিখলাম ক্রেডিট, আবার ব্যাংকের মাধ্যমে টাকা আনলো 40,000, ক্রেডিট ঘরে লিখলাম, ক্রেডিট ব্যালেন্সের ঘরে যোগ করে দেখালাম 90,000 হয়ে গেল। আবার যে অফিস সরঞ্জাম দিল মালিক নিজের টাকা দিয়ে, সেটা মূলধন হিসাবেই আসতেছে, এখানে শিরোনাম হলো, কারণ জাবেদাটা কি ছিল, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে মূলধনের ক্রেডিট ঘরে লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব। তাহলে যোগফল হয়ে গেল 1,20,000। তারপরে বলতেছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব এটা দেখানোর জন্য দেখো, ক্রয় হিসাবে প্রথমে হলো আমাদের ওই যে 2 তারিখে যেটা কিনলাম 10% কারবারি বাট্টায় নগদে, তাহলে নগদান হিসাব লিখে ক্রয়ের ডেবিট ঘরে 45,000, ডেবিট ব্যালেন্সের ঘরে 45,000। আবার বিজ্ঞাপন খরচ, এটা ক্রয় থেকে কমে যাচ্ছে, কারণ বিজ্ঞাপন খরচ দিলে পণ্য দিয়ে বিজ্ঞাপন দিলে কি জাবেদা হয়, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে ক্রয়ের ক্রেডিট ঘরে বিজ্ঞাপন খরচ হিসাব লিখে, তাহলে এখন আমাদের ক্রয়ের ব্যালেন্স দাঁড়ালো 40,000। এর দ্বারা কি বোঝায়, যে আমরা এই মুহূর্তে বিক্রয়ের জন্য পণ্য হাতে আছে মাত্র 44,000 টাকা, বাকি 1,000 টাকা বিতরণ করে দিয়েছি আমরা। সৃজনশীল সমস্যা 8 দেখো, 2018 সালের 1 জুন তারিখে মিস্টার সুজা 50,000 টাকা নগদ, 70,000 টাকার আসবাবপত্র ও 1 লক্ষ টাকার ব্যাংক ঋণ। তাহলে এখানেও ঋণ নিয়েছে, তবে ঋণটা ব্যাংকের ঋণ বলা হচ্ছে, তো ঋণ যারই হোক ঋণ তো ঋণই, ওই আগের নিয়মেই জাবেদাটা হবে। তার প্রতিষ্ঠানের অন্যান্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ:
ইলহামের নিকট হতে পণ্য ক্রয় ৪ লক্ষ টাকা, যার 50% নগদে। তার মানে বাকি 50% ধারে, মাফ করে দেয়া নাই কিন্তু। তার মানে ক্রয় ২ ভাবে হচ্ছে। ক্রয় হিসাব একত্রে ৪ লক্ষ টাকা লিখে নগদান লিখব ২ লাখ, আর প্রদেয় হিসাব ইলহাম এটা লিখব ২ লাখ। এরপরে ১০ তারিখ বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, আবারও পণ্য বিতরণ আসলো। সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো ১০,০০০ টাকা। দাগ কাটা চেকে পণ্য বিক্রয় করা হলো ২ লক্ষ টাকা। মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ সরাসরি ব্যাংকে জমা। মালিক যদি সরবরাহ করে তার মানে তো মূলধন, এবং টাকাটা ব্যাংকে আসতেছে, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট। এরপরে হলো ব্যাংক হইতে অফিসের প্রয়োজনে ১০,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা উত্তোলন। ২টা প্রয়োজনে টাকা তোলা হয়েছে। একটা হলো অফিসের প্রয়োজন, আরেকটা হলো ব্যক্তিগত প্রয়োজন। তুমি আলাদা এন্ট্রি করলে ২টা করতে পারো, আবার যদি একত্র করে করো তখনও একটা এন্ট্রি করতে হবে, তবে ২টা খাতকে ডেবিট করতে হবে। তাহলে করণীয় কতে বলছে মিস্টার সুজার প্রারম্ভিক মূলধন নির্ণয়। এখানে একটু দেখো, প্রারম্ভিক মূলধন বলার কারণে সে যে আবার ২০ তারিখে মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ মালিক যে দিয়েছে এটা কিন্তু আর আসবে না। আর যদি বলতো তার মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো, তাহলে কিন্তু ২০ তারিখেরটাও আসবে। এখন আসবে শুধুমাত্র প্রারম্ভিকগুলা। প্রারম্ভিকে সে দিয়েছে ৫০ আর ৭০, এই ২টা ছাড়া সে আর কিছুই দেয় নাই। তাহলে দেখো প্রারম্ভিক মূলধন ৫০ আর ৭০, ১,২০,০০০। এখানে খেয়াল করবো, আমি আরেকবার রিপিট করি, তোমাকে কি মূলধন নির্ণয় করতে বললো না প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বললো? যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে তখন তোমাকে দেখতে হবে ১ তারিখের বাহিরেও যদি মালিক কোনো টাকা ব্যবসাকে দেয় তাহলে সেটা কিন্তু আর আসবে না। আর যদি মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে অথবা স্পষ্টভাবে বলে ওই মাসের মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো, তাহলে তোমাকে মাসের যখনই মূলধন দিবে সেটাও আনতে হবে। আর ওখানে আরেকটু কনফিউশন আছে, শুধু মূলধনের পরিমাণ নির্ণয় করতে বললো এবং ১ তারিখের বাইরেও মূলধন আছে, তখন কেউ কেউ আনতেও পারে, কেউ কেউ আবার নাও আনতে পারে। তবে একটা টিকা লিখে দিতে হবে যে শুধু মূলধন বলার কারণে আমি প্রারম্ভিক মূলধনকে মূলধন নির্ণয় করলাম বা প্রারম্ভিক মূলধন মনে করে নির্ণয় করলাম। আবার কেউ টিকা দিবে আমি শুধু মূলধন বলার কারণে আমি মোট মূলধন নির্ণয় করে দিলাম। দুজনেই রাইট। এরপরে হলো আমাদের জাবেদা, নগদান হিসাব ডেবিট আগেরটার মতোই, ঋণের টাকা সহ যোগ করে দেয়া। আসবাবপত্রের হিসাব ডেবিট, আবার ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ৪ তারিখ ক্রয় করেছে ২ ভাবে, মোট ৪ লক্ষ টাকার মধ্যে ২টা ভাগ, এজন্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আবার তোমার চেকের মাধ্যমে, ক্রস চেকের মাধ্যমে বিক্রি করেছে, একই হিসাব, ক্রস চেক আর চেক বললেই ব্যাংক হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে ব্যক্তিগত এবং অফিস ২ প্রয়োজনে টাকা তুলে নিয়েছে। অফিসের প্রয়োজনে যেটা তুলে নিয়েছে সেটার জন্য হবে নগদান হিসাব ডেবিট, আর যেটা সে ব্যক্তিগত ব্যবহারের জন্য তুলে নিয়েছে সেটার জন্য হবে উত্তোলন হিসাব ডেবিট। আর বিপরীতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ২টা টাকাই ব্যাংক থেকে তোলা হয়েছে, ব্যাংক থেকে নেওয়া হয়েছে, এজন্য সেখানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ২টা টাকার জন্য। তবে একটা টাকা নগদে আসবে, অফিসে আসবে, এই জন্য নগদান হিসাব ডেবিট, আরেকটা টাকা মালিক নিজে নিয়ে যাবে, এই জন্য সেটা উত্তোলন হিসাব ডেবিট। এখানেও ২টা ক্ষতি আনছে গতে। একটা হলো ক্রয় হিসাব, তাহলে ৪ তারিখে দেখো নগদান হিসাব লিখে ২ লক্ষ টাকা, আবার ৪ তারিখ ধারে কিনেছে সেটা হলো প্রদেয় হিসাব ২ লাখ, তাহলে মোট ৪ লক্ষ টাকা ব্যালেন্স হলো। এরপরে জুনের ১০ তারিখ আমরা খরচ করে ফেললাম বিজ্ঞাপন বাবদ ১,০০০ টাকা, তাহলে বিজ্ঞাপন খরচ হিসাব লিখে ক্রেডিট ঘরে ১,০০০ আর ব্যালেন্স কমে গিয়ে ৩,৯৯,০০০ টাকা হয়ে গেছে। এরপরে ব্যাংক হিসাব জুনের ১২ তারিখ নগদান হিসাব লিখে ডেবিট ১০,০০০ টাকা, ডেবিট ব্যালেন্সের ঘরে ১০,০০০ টাকা। এরপরে জুনের ১৫ তারিখ বিক্রয় হিসাব, ওই যে ক্রস চেকের মাধ্যমে বিক্রয় করলো ২ লক্ষ টাকা, তাহলে ব্যালেন্স বেড়ে ২,১০,০০০ ডেবিট। এরপরে ২০ তারিখ মূলধন হিসাব, মালিক যে মূলধন দিয়েছে আবার ৫,০০০ টাকা, টাকাটা আসলো, এজন্য ব্যাংকে আসলো, ২,১৫,০০০ হয়ে গেল যোগ করে। ২৫ তারিখ নগদান হিসাব, আমাদের এটার মানে হলো আমরা তুলে নিয়েছি ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে, এই জন্য নগদান হিসাব লিখে ১০,০০০ ক্রেডিট, তাহলে এখন ব্যালেন্স কমে ২,০৫,০০০ হলো। আবার একই তারিখে মালিকের জন্যও কিন্তু আমরা টাকা তুলে নিয়েছিলাম, যেটা উত্তোলন হিসাব নামে জাবেদায় আছে, তাহলে উত্তোলন হিসাব লিখে
এটাকে দেখাতে হচ্ছে আমি তো রেকর্ড করতে পারলাম না। কি আপগ্রেড বলা হচ্ছে টাইম শেষ না তাহলে এজন্য উত্তোলন হিসাব লিখে আমাদের 5,000 টাকা ক্রেডিট করতে হয়েছে। তাহলে এখানে 2 লক্ষ টাকা হয়ে গেল ব্যালেন্স। এই ছিল আমাদের আজকের আলোচনাগুলো। 4টা অঙ্ক, 2টা হলো সেবামূলক প্রতিষ্ঠান আর 2টা হলো তোমার বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই যে 4টা অঙ্কের আমরা প্রশ্ন এবং সমাধান তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমাদেরকে একটু সময় দিব এখন। এই সমস্যাগুলির মধ্যে বা অ্যাকাউন্টিং এর আমরা যতটুকু আলাপ করেছি এর মধ্যে সব কিছুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু সময় দিয়ে রাখলাম, করতে পারো। কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার। কোনো প্রবলেম নাই? সবাই আমার ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজনেরও নাই। আর আজকে উপস্থিতি তো কম দেখতেছি, 30 জন। সংখ্যা তো আরো বেশি ছিল, কি সবাই অংশগ্রহণ করে না কেন জানি না। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষার কি মার্কস পেয়েছো তোমরা? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভালোই হয়েছে। কত উঠছে হাইয়েস্ট, কেউ বলতে পারো? অ্যাকাউন্টিং এ কত পেয়েছো সেটা বলো। 29। অ্যাকাউন্টিং 30-এর মধ্যে 29 উঠেছে নাকি? 30 কেউ পাও নাই? যারা উপস্থিত আছো আজকে এরা কেউ 30 পাও নাই নাকি? 29 কয়জনে পেয়েছো যারা উপস্থিত আছো এদের মধ্যে? বলতে পারবে না? কয়েকজন পেয়েছো, এই তো মনে হয় এরকমই হবে। আচ্ছা, যেই হোক, আমরা যদি আমাদের সামনাসামনি ক্লাস হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, সরকারও আমরাও প্রস্তুতি নিয়ে রাখতেছি। কখন বলে যে ফ্রন্ট ক্লাস শুরু হবে, ফিজিক্যালি ক্লাস শুরু হবে, তখন ইনশাল্লাহ আমরা সব বিষয় তোমাদের সাথে আলাপ করতে পারবো আরো খোলাসাভাবে ইনশাল্লাহ সব কিছু আশা করতেছি। ইনশাআল্লাহ জি স্যার। স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন তাহলে আমি আজকের মিটিং আপাতত এখানে শেষ করতে চাচ্ছি। তোমাদের যেহেতু কোনো কোশ্চেন নাই, আগামী সোমবার আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আবার ক্লাসে আমরা উপস্থিত হব আশা করতেছি। এবং সেই ক্লাসটা হবে সোমবার 11টায়। সোমবার 11টায়, এটা যেন মনে থাকে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।